নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন। বিগত কয়েক সপ্তাহে ওয়ার্ড রিলেটেড টপিক যা ছিল প্রায় সেই সমস্ত সব কিছুরই আলোচনা আমরা করে ফেলেছি। তো সেই হিসেবে আজ ফ্রেজের আলোচনা নিয়ে আসার কথা, কিন্তু সময়ের অভাবে সেই ফ্রেজের আলোচনাটাকে একটু পিছিয়ে দিয়ে আজ আমি নিয়ে এসেছি সেন্টেন্সের আলোচনা। সেন্টেন্সের আলোচনা আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব সেন্টেন্সের ডেফিনিশন, সেন্টেন্সের ক্লাসিফিকেশন অর্থাৎ টাইপস এবং সেন্টেন্সের বেসিক কম্পোনেন্টস। ঠিক আছে, তো সকলকে অনুরোধ করব যে এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তো আসুন প্রথমেই জেনে নেওয়া যাক সেন্টেন্সের ডেফিনিশন বা সংজ্ঞা। সেন্টেন্স সংজ্ঞায় বলতে হয় যে কিছু শব্দকে পাশাপাশি বসিয়ে যখন সেই শব্দ সমষ্টি আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখন তাকে বলা হয় সেন্টেন্স। এক্সাম্পল, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। বা দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, সেন্টেন্স 5 ভাগে বিভক্ত এবং সেই যে 5টা ভাগ, সেই 5টা ভাগ আবার দুটো করে ভাগে বিভক্ত। তো পুরো ব্যাপারটা তালগোল পাকিয়ে যাওয়ার আগে আসুন একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখে নিই যে সেন্টেন্সকে কিভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের ক্লাসিফিকেশন একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে। আগেই বলেছিলাম যে সেন্টেন্স 5 ভাগে বিভক্ত। কি কি সেই 5 ভাগ? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং একেবারে শেষে আসছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই যে 5টা ভাগ, এই 5টা ভাগের প্রতিটা ভাগ আবার 2 ভাগে বিভক্ত। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক এবং না বাচক। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক এবং না বাচক। ইম্পারেটিভ সেন্টেন্সও 2 ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হ্যাঁ বাচক এবং না বাচক। অপটেটিভ সেন্টেন্স 2 ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ বাচক না বাচক। এক্সক্লেমেটরি সেন্টেন্সও 2 ভাগে বিভক্ত, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। তো এই ছিল সেন্টেন্সের ক্লাসিফিকেশন একটা ট্রি ডায়াগ্রামের মাধ্যমে। আশা করি স্পষ্ট হয়েছে। তো ক্লাসিফিকেশন আমরা দেখে নিলাম, এবার আসি প্রতিটা ভাগের আলোচনায়। প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে কোনো বিবৃতি বা সাধারণ বর্ণনা বোঝানো হয় সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল, হি ইটস কেকস, হি ডাজ নট ইট কেকস। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে যে এই ধরনের সেন্টেন্স হয় সাধারণ বাক্য এবং এই ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে ইন্টারোগেশন বা প্রশ্ন করা হয় সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, ডাজ হি ইট কেকস, ডাজ নট হি ইট কেকস। মাথায় রাখতে হবে এই ধরনের সেন্টেন্সের শেষে ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে আদেশ, উপদেশ, অনুরোধ, পরামর্শ ইত্যাদি বোঝানো হয় সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, ইট দ্য কেকস, ডু নট ইট দ্য কেকস। এই ধরনের সেন্টেন্সের শেষেও ফুল স্টপ বসে এবং জেনারেলি এই ধরনের সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। অপটেটিভ সেন্টেন্স, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি বোঝানো হয় সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, মে গড ব্লেস ইউ বা লং লিভ দ্য রেভলিউশন। তো এই সমস্ত যে বাক্য রয়েছে অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয় ফুল স্টপ। ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সমস্ত সেন্টেন্সের মাধ্যমে ব্যথা, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস, আবেগ ইত্যাদি বোঝানো হয় সেই সমস্ত সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। তো মাথায় রাখতে হবে যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের হয় প্রথম দিকে অথবা শেষের দিকে এক্সক্লেমেশন মার্ক বসাতে হয় অর্থাৎ বিস্ময় সূচক চিহ্ন। এবার আসি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের আলোচনায়। কোনো বাক্য হ্যাঁ বাচক হলে তাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং কোনো বাক্য না বাচক হলে তাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ এক্সাম্পল, অ্যাফার্মেটিভের এক্সাম্পলে বলতে হয় শি ইজ রাইটিং আ লেটার, এটা হচ্ছে হ্যাঁ বাচক, যে সে একটা চিঠি লিখছে। আর নেগেটিভে সেই বাক্যটাই হয়ে যাবে শি ইজ নট রাইটিং এ লেটার,
সে একটা চিঠি লিখছে না। ঠিক আছে, বোঝা গেল? এবার আসুন সেন্টেন্সের প্রতিটা ভাগের এক্সাম্পলগুলোকে আমরা একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে দেখে নিই, যাতে পুরো বিষয়টা আমাদের কাছে আরও সহজবোধ্য হয়ে ওঠে। এই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা জেনে নেব সেন্টেন্সের প্রতিটা ভাগ এবং প্রতিটা ভাগের এক্সাম্পলগুলোকে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেন্টেন্স, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য, এখানে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্য, এদিকে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো এক্সাম্পল আমরা দেখতে পাবো, একটা অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক এবং একটা নেগেটিভ নাবাচক। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম এক্সাম্পল, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, সাধারণ বিবৃতিমূলক বাক্য স্টেটমেন্ট। নেগেটিভ সেন্টেন্সে আসছে দে ডু নট প্লে ক্রিকেট, অর্থাৎ এখানে তারা ক্রিকেট খেলে, এখানে তারা ক্রিকেট খেলে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নধর্মী, অর্থাৎ প্রশ্ন করা হবে। ডু দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে, অ্যাফার্মেটিভে। নেগেটিভে আসছে ডু নট দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলে না। আচ্ছা, এবার আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। এখানে একটা রিকোয়েস্ট দেখিয়েছি, প্লে ক্রিকেট প্লিজ, অনুরোধ করছে যে অনুরোধ করে ক্রিকেট খেলো, অনুগ্রহ করে। আবার নেগেটিভ সেন্টেন্সে রয়েছে ডু নট প্লে ক্রিকেট প্লিজ, অর্থাৎ অনুগ্রহ করে ক্রিকেট খেলো না। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স, মে হি বি এ ক্রিকেটার ইন ফিউচার, সে যেন ভবিষ্যতে একজন ক্রিকেটার হয়ে উঠতে পারে। মে হি নট বি এ ক্রিকেটার ইন ফিউচার, সে যেন ভবিষ্যতে একজন ক্রিকেটার না হয়ে উঠতে পারে। আচ্ছা, এবার আসছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুররে উই উইল প্লে ক্রিকেট নাও, বলছে খুব আনন্দের ব্যাপার, আমরা এখন ক্রিকেট খেলবো। নেগেটিভে আসছে অ্যালাস উই উইল নট প্লে ক্রিকেট নাও, হায় আমরা এখন ক্রিকেট খেলবো না। তো এই হচ্ছে সেন্টেন্সের প্রতিটা ভাগ এবং প্রতিটা ভাগের এক্সাম্পল। ঠিক আছে, আশা করি স্পষ্ট হয়েছে পুরো ব্যাপারটা। সেন্টেন্সের প্রতিটা ভাগের এক্সাম্পল আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে জেনে নিলাম। এবার আমরা সেন্টেন্সের যে বেসিক কম্পোনেন্টস অর্থাৎ উপাদানগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই একটা সমস্যা দেখেছি যে হয় তারা রাইটিং মুখস্থ করে লেখে অথবা লিখতেই পারে না। হ্যাঁ, আইসিএসসি সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদেরও এই একই জিনিস করতে দেখেছি। কেন হয় এরকম? তার কারণ হচ্ছে বাক্য গঠন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কিভাবে সেন্টেন্সে কোন কম্পোনেন্ট কোথায় বসিয়ে একটা সিনট্যাক্স তৈরি করতে হয় এ সম্পর্কে তাদের ধারণা নেই। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে আগে দেখে নেওয়া যাক যে সেন্টেন্সের বেসিক কম্পোনেন্টসগুলো কোথায় কোথায় থাকে এবং কিভাবে সেগুলোকে সাজাতে হয়। আমরা জেনারেলি বাংলা ব্যাকরণের সাথে তুলনা করে ইংলিশ গ্রামার শিখি। এতে সুবিধা হয়, আমরা বাংলা ব্যাকরণের সাথে কোনো জিনিসকে চট করে রিলেট করতে পারি এবং যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা সেহেতু বুঝতে সুবিধা হয়। কিন্তু অসুবিধাও হয়। কি অসুবিধা হয় সেটা আমি দেখাচ্ছি এখানে। ধরুন একটা বাংলা বাক্য, আমি চিঠি লিখি, এই যে বাক্যটার যে সিনট্যাক্স রয়েছে অর্থাৎ যেভাবে সাজানো হয়েছে, আমরা এই বাংলা সিনট্যাক্সটাকে ইংরেজি সিনট্যাক্সে ফলো করলে কীরকম দাঁড়ায়, আমি আই, চিঠি হচ্ছে লেটার, লিখি হচ্ছে রাইট, তাহলে হয়ে যাচ্ছে আই লেটার রাইট। কিন্তু এটা একেবারে ভুল বাক্য। কেন না, ইংরাজিও একটা স্বতন্ত্র ভাষা, তারও নিজস্ব একটা সিনট্যাক্স রয়েছে। সেই জন্য সঠিকটা হচ্ছে আই, লিখিটা আসে এখানে রাইট, চিঠিটা আসে এখানে লেটার, এটা হচ্ছে সঠিক। এবং এখানে ফলো করা হয় যে নিয়মটা সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, এই যে রাইট লিখি ভার্ব এখানে চলে আসলো, তারপর একেবারে শেষে আসে অবজেক্ট, এখানে হচ্ছে লেটার। ক্লিয়ার? এরপর একটা বাক্যে আমি সিনট্যাক্সের জিনিসগুলো দেখিয়েছি, কম্পোনেন্টসগুলো। বাক্যটা নিয়েছি হার ফ্রেন্ড টিচেস ইংলিশ ডেলি। তো এখানে হার ফ্রেন্ড এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে আমরা বলি সাবজেক্ট। আবার বাংলায় বলছি, একে বলা হয় উদ্দেশ্য। এবং সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে আমরা বলি প্রেডিকেট, উদ্দেশ্য যা করে আর কি। এখানে এই পুরোটা টিচেস ইংলিশ ডেলি এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে,
এবার আসি সাবজেক্ট ভার্ব অবজেক্টে। হার ফ্রেন্ড এটা হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট মানে এখানে হচ্ছে কর্তা, অর্থাৎ কোনো বাক্যে যে কাজ করে বা কাউকে দিয়ে করায় ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাকে আমরা বলি সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট বা কর্তা যে কাজটা করে তাকে আমরা বলি ভার্ব। এখানে টিচেস অর্থাৎ পড়ায়, টিচেস। আচ্ছা, কি পড়ায়? অবজেক্ট, ইংলিশ, ইংলিশ এখানে হয়ে যাচ্ছে অবজেক্ট, অর্থাৎ যাকে আশ্রয় করে সাবজেক্ট কোনো একটা কাজ করে। হার ফ্রেন্ড টিচেস হোয়াট? ইংলিশ। তো ইংলিশটা এখানে হয়ে যাচ্ছে অবজেক্ট। অ্যাডভার্বটা আমি রেখেছি, এখানে না রাখলেও হতো। তো এই হচ্ছে সিনট্যাক্স, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এটাই হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে কি? বিন্যাস, বাক্যের বিন্যাস, কখন কোনটা কোথায় সাজানো হবে এবং কিভাবে, সেইটাকেই বলা হয় সিনট্যাক্স। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট এবং একেবারে শেষে আসছে অ্যাডভার্ব। ক্লিয়ার? যদি আপনি কোনোদিন কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে ব্যাটিং শিখতে যান, তবে কোচ কিন্তু প্রথম দিনই আপনাকে রিভার্স সুইপ শেখাবে না, শেখাবে স্ট্রেট ব্যাটে কিভাবে খেলতে হয়। ঠিক সেরকমই সেন্টেন্স তৈরি শিখতে গেলে প্রথম দিনেই আপনি লম্বা লম্বা বড় বড় সেন্টেন্সের দিকে আপনাকে ঝুঁকলে চলবে না। প্রথমে আপনাকে যেতে হবে ছোট্ট ছোট্ট নির্ভুল সেন্টেন্স তৈরি করার দিকে, এবং সেই সেন্টেন্স তৈরি করতে গিয়ে ফলো করতে হবে এসভিও, এই ফরম্যাট। এসভিও মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া এবং অবজেক্ট মানে কর্ম। তো এই ফরম্যাট ফলো করে আপনাকে ছোট্ট ছোট্ট বাক্য বানানো শিখতে হবে আগে, নির্ভুল। তারপর এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার বাক্য লম্বা হবে, বাক্যে ভ্যারাইটি আসবে, নানা রকম কম্পোনেন্টস আরো জুড়বে। তো আজ থেকেই মোটামুটি ছোট্ট ছোট্ট এরকম বাক্য বানানো শুরু করে দিন। আমি ভাত খাই, সে গান গায়, তারা বাড়ি যায় ধরনের বাক্য, ঠিক আছে? এবং সেই রকম ধরনের বাক্য বানাতে বানাতেই আমি চলে আসব ফ্রেজের আলোচনা নিয়ে। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।